তো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ক্লাস 10 ভূগোলের প্রথম চ্যাপ্টার বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। হ্যালো বন্ধুরা, আমি অর্ঘ্য অ্যান্ড ওয়েলকাম টু অর্ঘ্য অ্যান্ড সৌমস ক্লাসেস, দ্য হার্ট অফ লার্নিং। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 10 এর প্রথম চ্যাপ্টার, ভূগোলের প্রথম চ্যাপ্টার বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এই চ্যাপ্টারটা। তো চলো শুরু করা যাক। তো বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এটা আলোচনা করার আগে আমাদের প্রথমে বুঝতে হবে যে ভূমিরূপ কি। ভূমিরূপ কি? ভূমিরূপ হচ্ছে পৃথিবীর ওপরের যে অংশ, পৃথিবীর যে ওপরের অংশ বা ভূমি, তার যে রূপ, সেটাই ভূমিরূপ। পৃথিবীর যে উপরের অংশ, সেই উপরের অংশে কোথাও পর্বত রয়েছে, কোথাও রয়েছে মালভূমি, কোথাও রয়েছে সমভূমি। এই যে পৃথিবীর ওপরের অংশে এই যে বিভিন্ন রকমের রূপ, কোথাও পর্বত, কোথাও মালভূমি, কোথাও সমভূমি, এই রূপগুলোকেই বলা হচ্ছে ভূমিরূপ। এইবার এই পৃথিবীর এই যে বিভিন্ন রকমের ভূমিরূপ, পর্বত, মালভূমি, সমভূমি, এগুলো সৃষ্টি হয় দুটো প্রক্রিয়ার মাধ্যমে। কি কি? একটা হচ্ছে পৃথিবীর ভিতরের বিভিন্ন প্রক্রিয়া। পৃথিবীর ভিতরে এমন কিছু কাজ হয় যার ফলে এই ভূমিরূপগুলো সৃষ্টি হয়, পৃথিবীর ভিতরে হয়, যেটাকে বলা হয় অভ্যন্তরীণ প্রক্রিয়া। পৃথিবীর ভিতরে যেগুলো হয় অভ্যন্তরীণ প্রক্রিয়া, যেটা পৃথিবীর ভিতরে কাজ করে। তো সেটা আমাদের এখন আলোচনার বিষয় নয়, সেটা আমরা এর আগে ক্লাস 9-এ পড়েছি। এখন আমরা আলোচনা করব পৃথিবীর বাইরে এমন কিছু হয় যার ফলে ভূমিরূপের পরিবর্তন হয়। পৃথিবীর বাইরে এমন কিছু হয়, পৃথিবীর বাইরে এমন কিছু হয় যার ফলে এই যে বিভিন্ন ভূমিরূপ, পর্বত, মালভূমি, সমভূমি, এগুলোর পরিবর্তন হয়। এই প্রক্রিয়াটাকেই বলা হয় বহির্জাত প্রক্রিয়া। তো এই চ্যাপ্টারে আমরা এই পৃথিবীর বাইরে হওয়া যে সমস্ত কাজকর্ম, অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া, সেই সম্পর্কে আলোচনা করব। তো দেখো, প্রথমে আমরা আলোচনা করব যে এই বহির্জাত প্রক্রিয়াটা কি সেই সম্পর্কে। তো বহির্জাত প্রক্রিয়া কি? তো দেখো, আমাদের যে পৃথিবীর উপরের অংশে বিভিন্ন রকমের ভূমিরূপ আছে, কোথাও ধরো পর্বত আছে, কোথাও ধরো মালভূমি আছে, কোথাও ধরো সমভূমি আছে। এই সমস্ত বিভিন্ন ভূমিরূপের উপর বিভিন্ন প্রাকৃতিক শক্তিগুলো, যেমন ধরো সূর্যের তাপ, বৃষ্টিপাত, বায়ু প্রবাহ, এই সমস্ত বিভিন্ন প্রাকৃতিক শক্তিগুলো এই সমস্ত ভূমিগুলোর উপর কাজ করে এবং এই সমস্ত ভূমির পরিবর্তন ঘটায়। এই পর্বত, মালভূমি, সমভূমি, এগুলো পরিবর্তন ঘটায়। তো এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। বোঝা গেল? এইবার এই বহির্জাত প্রক্রিয়ার ক্ষেত্রে তিনটে প্রধান শক্তি কাজ করে। কি কি দেখো, এক নম্বর হচ্ছে নদী কাজ করে, দু নম্বর হচ্ছে হিমবাহ, আর তিন নম্বর হচ্ছে বায়ু। এই তিনটে শক্তি প্রধানত কাজ করে এই বহির্জাত প্রক্রিয়ার ভূমিরূপগুলো পরিবর্তনের ক্ষেত্রে। এইবার এই তিনটে শক্তি কি প্রক্রিয়ায় কাজ করে সেটা চলো আমরা আলোচনা করব। এই তিনটে শক্তি প্রধানত দুটো প্রক্রিয়ায় কাজ করে। এক হচ্ছে অবরোহণ, তো অবরোহণ কি? যে প্রক্রিয়ায় ভূমির ক্ষয়প্রাপ্ত হয় এবং ভূমিরূপের উচ্চতা কমে যায়, হ্রাস পায়,
সেই প্রক্রিয়াকে বলা হয় অবরোহণ। তাহলে এটাতে কি হচ্ছে, ক্ষয় পাচ্ছে এবং উচ্চতা হ্রাস পাচ্ছে, ক্ষয় পাচ্ছে এবং উচ্চতা হ্রাস পাচ্ছে। যেমন ধরো এই যে পর্বত তুমি দেখতে পাচ্ছ, এই সমস্ত যে কাজগুলো হচ্ছে, সূর্যের তাপ, বৃষ্টিপাত, বায়ু প্রবাহ, এর ফলে কি হচ্ছে, এই পর্বতগুলো তো ক্ষয় পাচ্ছে, প্রথমে ধরো উঁচু ছিল, তার থেকে একটু ক্ষয় পেয়ে নিচে নেমে গেল। তো এই যে উচ্চতা হ্রাস পাচ্ছে, এই উচ্চতা ক্ষয় পাওয়ার মাধ্যমে যে উচ্চতা হ্রাস পাচ্ছে বা কমে যাচ্ছে, তাকেই বলা হচ্ছে অবরোহণ প্রক্রিয়া। বোঝা গেল? এরপর আসছি 2 নম্বর প্রক্রিয়া, সেটা হচ্ছে আরোহণ প্রক্রিয়া। 2 নম্বর প্রক্রিয়া হচ্ছে আরোহণ প্রক্রিয়া। আরোহণ, তো আরোহণ প্রক্রিয়া কি? আরোহণ প্রক্রিয়ার মাধ্যমে এই ক্ষয় পাওয়া পদার্থগুলো আবার কোথাও গিয়ে সঞ্চয় হয়, কোথাও গিয়ে সঞ্চিত হয়, জমা হয়। সেই সঞ্চয়ের ফলে ভূমির উচ্চতা বৃদ্ধি পাওয়া, তাকে বলা হচ্ছে আরোহণ প্রক্রিয়া। তাহলে এতে কি হচ্ছে, সঞ্চয় হচ্ছে এবং এর ফলে কি হচ্ছে, ভূমির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। তো একে বলা হচ্ছে আরোহণ প্রক্রিয়া। তাহলে এই 2 রকম প্রক্রিয়া ভূমির পরিবর্তন করতে কাজ করে, মানে বহির্জাত প্রক্রিয়ার ক্ষেত্রে এই দুটো প্রক্রিয়া কাজ করে। একটা হচ্ছে অবরোহণ প্রক্রিয়া, যেখানে কি হচ্ছে, ভূমির বিভিন্ন ভূমিরূপ ক্ষয়প্রাপ্ত হচ্ছে এবং উচ্চতা কমে যাচ্ছে, হ্রাস পাচ্ছে। আর আরোহণ প্রক্রিয়া কি হচ্ছে, সেই ক্ষয় পাওয়া পদার্থগুলো আবার কোথাও গিয়ে সঞ্চিত হচ্ছে বা জমা হচ্ছে, এর ফলে উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। বোঝা গেল? এবং এই আরোহণ আর অবরোহণ, এই দুটো প্রক্রিয়া মিলেই তো ভূমির পরিবর্তন ঘটাচ্ছে। এই দুটো প্রক্রিয়াকে একসঙ্গে মিলে হয় পর্যায়ন। এই দুটো প্রক্রিয়াকে মিলে হয় পর্যায়ন। এই আরোহণ আর অবরোহণ, এই দুটো মিলে হয় পর্যায়ন। এই দুটো প্রক্রিয়ার মাধ্যমে আলটিমেটলি ভূমির পরিবর্তন ঘটছে। এই দুটো প্রক্রিয়াকে একসঙ্গে বলা হয় পর্যায়ন। বোঝা গেল? এবার এক এক করে আমরা এই নদী, হিমবাহ এবং বায়ু দ্বারা সৃষ্ট বিভিন্ন ভূমিরূপ সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ ক্ষয় কার্যের মাধ্যমে ভূমিরূপ সৃষ্টি হবে কিছু, এবং সঞ্চয় কার্যের মাধ্যমে কিছু ভূমিরূপ সৃষ্টি হবে। প্রত্যেকটা নদীর ক্ষয় কার্য, সঞ্চয় কার্য, হিমবাহের ক্ষয় কার্য, সঞ্চয় কার্য, বায়ুর ক্ষয় কার্য, সঞ্চয় কার্য, এর ফলে বিভিন্ন রকমের ভূমিরূপ সৃষ্টি হয়। সেইগুলো সম্পর্কে আমরা এক এক করে আলোচনা করব। এই ভিডিওতে আমরা নদীর দ্বারা সৃষ্ট ক্ষয় কার্যের মাধ্যমে এবং সঞ্চয় কার্যের মাধ্যমে সৃষ্ট ভূমিরূপগুলো আলোচনা করব। তো চলো সেগুলো আমরা দেখি। আচ্ছা, তো এবার জানবো নদীর বিভিন্ন কাজ দ্বারা সৃষ্ট ভূমিরূপ। নদীর যে বিভিন্ন কাজ, তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ, তো এটা আমরা জানবো। তার আগে নদী সম্পর্কে একটু আমরা আলোচনা করি। প্রথমে নদী। নদী কি, এটা আমাদের আগে জানতে হবে। তো দেখো, নদী হচ্ছে একটা প্রবাহমান জলধারা। নদী হচ্ছে একটা প্রবাহমান জলধারা, যেটা প্রবাহমান অর্থাৎ কি, বয়ে চলেছে। নদীর জল কিন্তু একদিকে স্থির নয়, নদীর জল কি হয়, বয়ে চলে। তো নদী হচ্ছে একটা প্রবাহমান জলধারা, যেটা উৎস থেকে, এক জায়গায় নদীর সৃষ্টি হয়, উৎস থেকে ভূমির ঢাল বরাবর, অর্থাৎ উঁচু থেকে নিচের দিকে যায়। নদী উঁচু থেকে নিচের দিকে যায় ভূমির ঢাল বরাবর, মাধ্যাকর্ষণের প্রভাবে মোহনার দিকে বয়ে চলেছে। একেই বলা হচ্ছে নদী। আরেকবার বলি, একটি প্রবাহমান জলধারা অর্থাৎ বয়ে চলেছে, যেটি উৎস থেকে ক্রমশ ভূমির ঢাল বরাবর মাধ্যাকর্ষণের প্রভাবে মোহনার দিকে বয়ে চলেছে, তাকে বলা হবে নদী। বোঝা গেল? পরবর্তী আছে দেখো, নদী অববাহিকা। তো নদী অববাহিকা কি? দেখো, একটা নদী সৃষ্টি হওয়া থেকে, যেখান থেকে উৎস, নদীটা তো একটা দীর্ঘ পথ অতিক্রম করে গিয়ে মোহনায় মেশে, একটা অনেক বড় একটা অঞ্চল সে কিন্তু প্রবাহিত হয়, অনেক রাজ্য, অনেক অঞ্চলের উপর দিয়ে যায়, নদীটা যায়। এবার দেখো, অনেক সময় নদীর সঙ্গে, ধর একটা নদী প্রবাহিত হচ্ছে,
ঠিক আছে। এবার নদীর সঙ্গে কি হয়, অনেক সময় অনেক ছোট ছোট নদী এসে মিলিত হয়, অনেক সময় অনেক ছোট ছোট নদী এসে মিলিত হয়, তাই তো? এই যে ছোট ছোট নদীগুলো এসে মিলিত হচ্ছে, এইগুলোকে বলা হয় উপনদী। উপনদী। আবার কি হয়, নদীর সঙ্গে নদী প্রবাহিত হতে হতে কখনো কিছু ভাগে বিভক্ত হয়, দুটো বা তার বেশি ভাগে বিভক্ত হয়ে যায়। এই যে বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, এগুলোকে বলা হয় নদী শাখা নদী। শাখা নদী। তাহলে এই যে উপনদী, শাখা নদী, এইগুলো নদীর সঙ্গে থাকে। এইবার একটা নদী তার উপনদী, শাখা নদী সহ যে যে অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, যে বিস্তীর্ণ অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, একটা বিরাট বড় অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, সেই অঞ্চলটাকে বলা হবে নদীর অববাহিকা। সেই অঞ্চলটাকে বলা হবে নদীর অববাহিকা। বোঝা গেল? আরেকবার বলি, নদী তার উপনদী এবং শাখা নদী সহ যে একটা বিস্তীর্ণ অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়, সেই বিস্তীর্ণ অঞ্চলটাকে বলা হবে নদী অববাহিকা। বোঝা গেল? আচ্ছা, এবার আছে জলবিভাজিকা। তো জলবিভাজিকা কি? দেখো এই ছবিটা ভালো করে দেখো, এখানে দুদিকে দেখো দুটো নদী প্রবাহিত হচ্ছে এবং মাঝখানে একটা পর্বত রয়েছে, মাঝখানে একটা পর্বত রয়েছে। তো দেখো পর্বত বা উচ্চভূমি রয়েছে। তো এই যে উচ্চভূমিটা দুটো নদীকে আলাদা করেছে, দুটো নদীকে আলাদা করেছে। তাহলে যে উচ্চভূমি দুটো নদীকে আলাদা করে, সেই উচ্চভূমিটাকেই বলা হয় জলবিভাজিকা। সাধারণত পার্বত্য অঞ্চলে বিভিন্ন পাহাড় পর্বত এগুলি জলবিভাজিকার কাজ করে। বোঝা গেল? তাহলে জলবিভাজিকা কি? কোনো উচ্চভূমি দ্বারা যদি দুটো নদী পৃথক হয়, আলাদা হয়, তাহলে সেই উচ্চভূমিটাকে বলা হবে জলবিভাজিকা। সাধারণত পার্বত্য অঞ্চলে বিভিন্ন পাহাড় পর্বতগুলি এই জলবিভাজিকার কাজ করে। বিভাজিকা মানে আলাদা করা, দুটো নদীকে আলাদা করছে কে? এই পর্বত। তাহলে এটাই হচ্ছে জলবিভাজিকা। এর সঙ্গে আরেকটা বিষয় তোমাদের বলি, আচ্ছা, বেশিরভাগ নদী তো পার্বত্য অঞ্চল থেকে সৃষ্টি হয়। তো পার্বত্য অঞ্চলে নদী সৃষ্টি হওয়ার সময় বিভিন্ন পর্বতের মধ্যে বিভিন্ন ছোট ছোট জলধারা এসে নদীর সঙ্গে মিলিত হয়, বিভিন্ন ছোট ছোট জলধারা এসে নদীর সঙ্গে মিলিত হয়। বোঝা গেল? তো যে যে এবং সেই ছোট ছোট জলধারা মিলিত হয়ে, সেই জলধারা মিলিত হওয়ার ফলে যে একটা জলের পরিমাণ বেড়ে যাচ্ছে এবং সেই জলের মাধ্যমে নদী তার প্রবাহ পথকে বাড়িয়ে নিয়ে যাচ্ছে। ছোট ছোট জলধারাগুলো এক জায়গায় এসে মিলিত হয়েছে এবং সেই মিলিত জলধারার মাধ্যমে নদীটা তার প্রবাহকে বাড়িয়ে নিয়ে যাচ্ছে, এগিয়ে নিয়ে যাচ্ছে। তো সেই যে অঞ্চল থেকে ছোট ছোট জলধারাগুলো আসে, তাকে বলা হয় নদীর ধারণ অববাহিকা। ধারণ অববাহিকা। বোঝা গেল? তাহলে নদী যে অঞ্চল থেকে জলধারা সংগ্রহ করে প্রথম তার প্রবাহ পথকে বাড়িয়ে নিয়ে যায়, এগিয়ে নিয়ে যায়, সেই অঞ্চলটাকে বলা হয় ধারণ অববাহিকা। বোঝা গেল? আচ্ছা, এবার দেখো এখানে আছে নদীর বিভিন্ন গতি। তো নদীর প্রধানত তিনটে গতি রয়েছে। কি কি দেখো? আচ্ছা, ধরে নাও এই নদীটা এই পার্বত্য অঞ্চল থেকে সৃষ্টি হয়েছে। ঠিক আছে? তো দেখো পার্বত্য অঞ্চলে কি হয়, উঁচু থেকে নিচু, খুব ঢাল হয় বেশি, খুব ঢাল বেশি হয়। ফলে সেখানে নদী কি হয়, খুব স্রোত দিয়ে প্রবাহিত হয়, সেখানে নদীর স্রোত খুব বেশি থাকে, নদীর স্রোত খুব বেশি থাকে, একদম খুব স্রোতের সঙ্গে নামে। তো সেইটাকে বলা হবে নদীর উচ্চ প্রবাহ। যেখানে নদীর স্রোত কি হয়, খুব বেশি হয়। তারপর
পার্বত্য অঞ্চল থেকে যেই সমভূমিতে নদী নেমে আসে তখনই কি হয়, নদীর স্রোত একটু কমে যায়, নদীর স্রোত অনেকটা কমে যায়। এইটাকে বলা হয় নদীর মধ্য প্রবাহ, এইটাকে বলা হয় মধ্য প্রবাহ, মধ্য প্রবাহ। আর একেবারে নদীটা যেখানে এসে সাগরের সাথে মিলিত হচ্ছে বা তার মোহনার কাছে, যেখানে নদীটা একদম শেষ মানে পৌঁছে যাচ্ছে, সেখানে হয়ে যাচ্ছে নদীর নিম্ন প্রবাহ, সেই জায়গাটা হচ্ছে নদীর নিম্ন প্রবাহ। তাহলে নদীর এই তিনটে প্রবাহ, উচ্চ প্রবাহ যেখানে নদীর স্রোত খুব বেশি এবং এটা পার্বত্য অঞ্চলে দেখা যায়, তারপর হচ্ছে মধ্য প্রবাহ যেটা পার্বত্য অঞ্চল থেকে সমভূমিতে নেমে আসার পর হচ্ছে মধ্য প্রবাহ, এবং এখানে নদীর স্রোত অনেক উচ্চ প্রবাহের থেকে অনেকটা কম, মাঝামাঝি। আর একেবারে মোহনার কাছে যেখানে নদীর স্রোত খুবই কম, সেটাকে বলা হচ্ছে নিম্ন প্রবাহ। তাহলে এই নদীর তিনটে গতি রয়েছে, বোঝা গেল? এবার এই তিনটে গতির উপর নির্ভর করে নদীর কাজ। তো চলো এবার নদীর কাজ সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, এবার দেখো নদীর কাজ। তো দেখো নদীর কাজ এই উচ্চ প্রবাহ, মধ্য প্রবাহ এবং নিম্ন প্রবাহের সঙ্গে একসঙ্গে সামঞ্জস্য রয়েছে। তো নদীর কাজ তিন রকমের। নদীর এক নম্বর কাজ হচ্ছে ক্ষয় কার্য, ক্ষয় কার্য অর্থাৎ নদী যে পার্বত্য অঞ্চলে যেখানে উচ্চ প্রবাহ, যেখানে নদীর স্রোত খুব বেশি, সেখানে নদীর সামনে যা কিছুকে পায়, যা কিছুকে পায় সব কিছুকে সে ক্ষয় করে নিয়ে চলে যায়, সামনের দিকে ক্ষয় করে নিয়ে চলে যায়। তো এটা হচ্ছে ক্ষয় কার্য। দু নম্বর হচ্ছে বহন কার্য, বহন কার্য। তারপর মধ্যপ্রবাহে যখন পার্বত্য অঞ্চল থেকে নিচে নেমে আসে, তখন মধ্যপ্রবাহে সে ক্ষয় করা নুড়ি, পাথর, পলি এগুলোকে সে বহন করে নিয়ে যায়, অর্থাৎ বয়ে নিয়ে যায়। এটা হচ্ছে বহন কার্য। আর তিন নম্বর হচ্ছে সঞ্চয় কার্য, সঞ্চয় কার্য। একদম যেখানে নদীর নিম্ন প্রবাহ, নদী যেখানে মোহনার কাছে কোনো সাগরের সঙ্গে বা অন্য কোনো নদীর সাথে মিলিত হচ্ছে, সেখানে নদীর স্রোত খুবই কম, সেখানে নদী আর কিছু ক্ষয় এবং বহন দুটোই করতে পারে না, নদী সবকিছুকে সঞ্চয় করে, তার খাতের মধ্যে সঞ্চয় করে, সেটাকে বলা হচ্ছে সঞ্চয় কার্য। তাহলে নদী এই তিন রকমের কাজ করে, ক্ষয় কার্য, বহন কার্য, সঞ্চয় কার্য। বোঝা গেল? ওকে, এবার দেখো এই ক্ষয় কার্যের কিছু পদ প্রক্রিয়া আছে, কিছু প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয় কার্য করে। তো দেখো কি কি প্রক্রিয়া আছে ক্ষয় কার্যে। এক নম্বর যে প্রক্রিয়াটা আছে সেটা হচ্ছে জলপ্রবাহ ক্ষয়, সেটা হচ্ছে জলপ্রবাহ ক্ষয়। জলপ্রবাহ ক্ষয় তো কি, দেখো ধরে নাও একটা নদী প্রবাহিত হচ্ছে পার্বত্য অঞ্চলে উচ্চ প্রবাহে, তো সেখানে নদীর স্রোত কেমন, খুব বেশি নদীর স্রোত। এবার নদীর স্রোতের ফলে নদীর যে তলদেশ, নদীর যে নিচের অংশটা যেটাকে বলা হয় নদীর খাত, নদীর যে নিচের অংশটা যেটাকে বলা হয় নদীর খাত, আর নদীর যে পাশের অংশটা মানে নদীর পুরো যে অংশটা একদম নিচে থেকে যে পাশের অংশটা, সেটাকে বলা হয় নদীর উপত্যকা। পুরো যে পুরো নদীর যে ভিতরের অংশটা সেটাকে বলা হয় নদীর খাত। তাহলে নদীর একদম নিচের অংশটাকে বলা হচ্ছে নদীর খাত, আর নদীর যে নিচের অংশ থেকে পুরো পাশের কিনারা পর্যন্ত অংশ সেটাকে বলা হচ্ছে নদীর পুরোটাকে নিয়ে নদীর উপত্যকা। তাহলে নদীর স্রোতের ফলে নদীর এই নিচের অংশটা এবং নদীর পাশের অংশটা ক্ষয়প্রাপ্ত হবে। নদীর নিচের অংশটা অর্থাৎ নদীর খাত এবং নদীর পুরো যে অংশটা সেই দুটোই ক্ষয়প্রাপ্ত হবে, পাশের অংশটা এবং পুরো যে অংশটা সেটা ক্ষয়প্রাপ্ত হবে। সেই অংশটাকে বলা হবে এই যে ক্ষয় হচ্ছে উচ্চ প্রবাহ, এই যে জলের স্রোত বেশি থাকার কারণে নদী খাত এবং নদী উপত্যকা দুটোই ক্ষয় পাচ্ছে, একে বলা হবে জলপ্রবাহ ক্ষয়। বোঝা গেল? আচ্ছা, নদী খাত আর নদী উপত্যকা ব্যাপারটা বোঝা গেছে। আর এক্সাম্পল দিচ্ছি তাহলে বুঝতে পারবে। দেখো একটা বাটি যদি আমরা ধরি, বাটির যে নিচের অংশটা, বাটির যে নিচের তলার অংশটা সেটা হচ্ছে নদীর খাত, আর নিচের অংশ থেকে যে কিনারা পর্যন্ত অংশ পুরো যে বাটির ভিতরের অংশটা সেটা হচ্ছে নদীর উপত্যকা।
তাহলে এই জলপ্রবাহ ক্ষয় কি হয়, স্রোত বেশি থাকার কারণে নদীর নিচের অংশটা অর্থাৎ খাতও ক্ষয়প্রাপ্ত হয়, আবার নদীর যে পাশের অংশ অর্থাৎ উপত্যকা সেগুলোও ক্ষয়প্রাপ্ত হয়। এটাই হচ্ছে জলপ্রবাহ ক্ষয়। বোঝা গেল? 2 নম্বর হচ্ছে অবঘর্ষ ক্ষয়। অবঘর্ষ ক্ষয়, তো দেখো অবঘর্ষ ক্ষয় কি। আচ্ছা, এই যে স্রোত, পার্বত্য প্রবাহে, উচ্চ প্রবাহে নদী যে জল প্রবাহিত হয়, এই জলের সঙ্গে কি শুধু জলই থাকে? তার সঙ্গে তো পাথর, নুড়ি এগুলোও থাকে। এইবার এই নুড়ি, পাথর এগুলো তো জলের নিচের দিকে থাকবে, জলের নিচের দিকে, কারণ এগুলো ভারী, জলের নিচের দিকে থাকবে। এবার এইগুলোর ঘর্ষণে নদীর যে খাদ, নদীর যে তলদেশ, সেইটা কি হয়, ক্ষয়প্রাপ্ত হয়। নদীর যে নিচের অংশ সেটা ক্ষয়প্রাপ্ত হয় এই পাথর, নুড়ি এগুলোর, কাঁকড় এগুলোর ঘর্ষণে নদীর নিচের অংশটা কি হয়, ক্ষয়প্রাপ্ত হয়। এইটাকে বলা হচ্ছে অবঘর্ষ ক্ষয়। বোঝা গেল? আচ্ছা, এরপর আসছে ঘর্ষণ ক্ষয়। ঘর্ষণ ক্ষয় কি, দেখো নদীর মধ্যে যে নুড়ি, পাথর এগুলো আছে, এগুলো দেখো প্রবাহিত হতে হতে নিজেদের এই পাথরগুলো একে অপরের সঙ্গে ঘর্ষণ খায়। যেমন তলদেশে ঘর্ষণ খায়, তেমনি পাথরগুলো একে অপরের সঙ্গে ঘর্ষণ খায়। এবার এই ঘর্ষণ খেতে খেতে কি হয়, এই পাথরগুলো ক্ষয়প্রাপ্ত হয়, হয়ে যায়, এবং ক্ষয় পেতে পেতে এক সময় এগুলো বালির কণায় পরিণত হয়, খুব ক্ষুদ্র ক্ষুদ্র বালির কণায় পরিণত হয়। সেই যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটাকে বলা হয় ঘর্ষণ ক্ষয়। ঘর্ষণ ক্ষয়, তাহলে ঘর্ষণ ক্ষয় কি হলো, নদীর উচ্চ প্রবাহে বিভিন্ন নুড়ি, পাথর এগুলো একে অপরের সঙ্গে ঘর্ষণ খেয়ে সেগুলো ক্ষয়প্রাপ্ত হয় এবং এক সময় সেগুলো বালির কণায় পরিণত হয়। এই যে ক্ষয়, এটাকে বলা হচ্ছে ঘর্ষণ ক্ষয়। বোঝা গেল? আর একটা প্রক্রিয়া হচ্ছে, সেটা হচ্ছে দ্রবণ। দ্রবণ, তো দ্রবণ কি, এই জলের সাথে এমন কিছু খুব সূক্ষ্ম সূক্ষ্ম মাটির কণা বা বালির কণা বা নুড়ি, কাঁকড়ের কণা থাকে, যেগুলো জলের সঙ্গে একদম মিশে যায়। সেই প্রক্রিয়াটাকে বলা হয় দ্রবণ প্রক্রিয়া। তাহলে এমন কিছু শিলা, খনিজ এগুলো থাকে জলের সঙ্গে, যেগুলো জলের সঙ্গে একদম গুলে যায়, সেইটাকে বলা হয় দ্রবণ প্রক্রিয়া। বোঝা গেল? তাহলে এই প্রক্রিয়াগুলোর মাধ্যমে ক্ষয়কার্য হয়। বোঝা গেল? আর বহন কার্যে কি হয়, বহন কার্যে নদী যেগুলো ক্ষয় করছে সেগুলো বয়ে নিয়ে যায়। আর সঞ্চয় কার্যে কি হয়, শেষে গিয়ে যেখানে স্রোত কমে যায় সেখানে গিয়ে জমা করে। বোঝা গেল? আর সঞ্চয় কাজের আরেকটা নাম হচ্ছে অবক্ষেপণ। অবক্ষেপণ, সঞ্চয় কার্য বা অবক্ষেপণ, তবে মনে রাখবে এটা। ওকে, আচ্ছা, এবার দেখো নদীর এই যে আমরা নদীর যে ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ হয় সেই সম্পর্কে আলোচনা করব। আমরা বললাম যে প্রত্যেকটা আমরা ক্ষয়কার্য এবং সঞ্চয় কার্য দুটোর দ্বারা সৃষ্ট ভূমিরূপ আলোচনা করব। তো নদীর ক্ষয়কার্যের ফলে কি কি ভূমিরূপ সৃষ্টি হয় সেই সম্পর্কে চলো এবার আলোচনা করা হবে। তো দেখো, নদীর ক্ষয়কার্য অর্থাৎ উচ্চ প্রবাহে, যেখানে একদম নদীর পার্বত্য অঞ্চল, স্রোত খুব বেশি, সেখানে এটা দেখা যায়। তো সেখানে নদীর ক্ষয়কার্যের ফলে কি কি ভূমিরূপ সৃষ্টি হয়, প্রথম যেটা হয় সেটা হচ্ছে গিরিখাত। তো দেখো গিরিখাত কি হয়, নদীর উচ্চ প্রবাহে নদীর স্রোত খুব বেশি, এর ফলে নদীর যে খাত, নদীর নিচের দিকের অংশটা কি করে, ক্ষয় করে। নদীর স্রোতে কি হয়, যে তলদেশের উপর দিয়ে যাচ্ছে সেই নিচের অংশটা ক্ষয় পায়, সেই নিচের অংশটা কি হচ্ছে, ক্ষয় পাচ্ছে, নদীর নিচের দিকেরটা ক্ষয় পাচ্ছে। অর্থাৎ নদী নিম্ন ক্ষয় করে, নিচের দিকেরটা ক্ষয় মানে নিম্ন ক্ষয় করে। বোঝা গেল? এবার যদি সেই অঞ্চলটায় বৃষ্টি বেশি হয়, তাহলে অনেক সময় কি হবে, নদীতে জল বেড়ে যাবে, তাই তো, নদীতে জল বেড়ে যাবে। এর ফলে কি হবে, নদী পাশের দিকে, যখন নদীতে জল বেশি হয়ে যাবে তখন নদী পাশের দিকেটাও ক্ষয় করবে। সবসময় নয়, যখন নদীতে জল বেশি হয়ে যাবে তখন পাশের দিকেটাও ক্ষয় করবে। তাহলে নদী দেখো নিচের দিকেটাও ক্ষয় করছে, আবার পাশের দিকেটাও ক্ষয় করছে।
এর ফলে নিম্ন ক্ষয়, নিচের দিকের ক্ষয় এবং পাশের দিকের ক্ষয়, পার্শ্ব ক্ষয় দুটোই হয় এবং নদী উপত্যকা একটা ভি আকৃতির গঠন তৈরি হয়, ভি আকৃতির একটা ভূমিরূপ তৈরি হয়। এটাকে বলা হচ্ছে গিরিখাত। এই ভি আকৃতির ভূমিরূপকে বলা হচ্ছে গিরিখাত। বোঝা গেল? তাহলে কি হচ্ছে, নদীর উচ্চ প্রবাহে যদি সেই অঞ্চলে বৃষ্টিপাত বেশি হয় তাহলে নিম্ন ক্ষয় করে এবং পার্শ্ব ক্ষয় দুটোই করে। এর ফলে নদী ভি আকৃতির একটা ভূমিরূপ তৈরি করে, একে বলা হচ্ছে গিরিখাত। বোঝা গেল? উদাহরণগুলো তোমাদের মনে রাখতে হবে, উদাহরণগুলো শর্ট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। দেখো একটা উদাহরণ রয়েছে এখানে, নেপালের কালী গণ্ডকী নদীর ওপর, নদীটার নাম কালী গণ্ডকী, কালী ঠাকুর কালী গণ্ডকী নদীর ওপর অন্ধ গলসি বিশ্বের গভীরতম গিরিখাত। অন্ধ গলসি বিশ্বের গভীরতম গিরিখাত। প্রশ্ন দিয়ে দিতে পারে যে বিশ্বের গভীরতম গিরিখাত কি, তাহলে কি বলতে হবে, কালী গণ্ডকী নদীর উপর অন্ধ গলসি গিরিখাত বিশ্বের গভীরতম গিরিখাত, সব থেকে গভীর। অন্ধ গলসি অনেক গভীর, গভীর অর্থাৎ সেটা অনেক গভীরে আছে, অন্ধকার, সেই কারণে অন্ধ। গভীরে থাকলে কি হয়, অনেক নিচে যদি থাকে সেটা গভীর, তাহলে অন্ধকার থাকে সেখানে। আর গলসি সরু গলির মতো, তাই অন্ধ গলসি। বোঝা গেল? এইভাবে মনে রাখতে পারো। তাহলে উদাহরণ হচ্ছে নেপালের কালী গণ্ডকী নদীর উপর অন্ধ গলসি বিশ্বের গভীরতম গিরিখাত। তাহলে মনে রাখবে এটা। আচ্ছা, এরপরে আছে যে ভূমিরূপটা সেটা হচ্ছে ক্যানিয়ন। তো ক্যানিয়ন কি দেখো, গিরিখাতের মতোই অনেকটা ক্যানিয়ন। তো পার্বত্য প্রবাহে আমরা জানবো নদীর স্রোত খুব বেশি থাকে। এবার সেই অঞ্চলটা যদি বৃষ্টিহীন শুষ্ক অঞ্চল হয়, বৃষ্টি কম হয়, তাহলে কি হবে, নদী শুধুমাত্র নিম্ন ক্ষয় করবে, নিচের দিকের ক্ষয়। আসলে কি দেখো, জল কম কিন্তু পার্বত্য অঞ্চলে অল্প জল থাকলেও সেটা কিন্তু খুব স্পিডে প্রবাহিত হয়, যেহেতু ওপর থেকে নিচে নামতে খুব স্পিডে প্রবাহিত হয়। তাই কি করছে, নদী শুধুমাত্র নিম্ন ক্ষয় করছে, নিচের দিকেরটা ক্ষয় করছে। যেহেতু বৃষ্টি হয় না তাই পাশের দিকেরটা ক্ষয় করছে না। এর ফলে ভূমিরূপটা একটা আই আকৃতির তৈরি হচ্ছে, একটা আই আকৃতির ভূমিরূপ তৈরি হচ্ছে, যেটাকে বলা হচ্ছে ক্যানিয়ন। বোঝা গেল? তাহলে ক্যানিয়ন কি হলো, বৃষ্টিহীন শুষ্ক অঞ্চলে যেখানে বৃষ্টি কম হয় সেখানে নদী নিম্ন ক্ষয় করে, নিচের দিকেরটা ক্ষয় করে। এর ফলে আই আকৃতির একটা ভূমিরূপ তৈরি হয়, যাকে বলা হয় ক্যানিয়ন। বোঝা গেছে? এবার উদাহরণটা দেখে নাও। উদাহরণ হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কলোরাডো নদীর উপর অবস্থিত গ্র্যান্ড ক্যানিয়ন। কলোরাডো নদীর উপর অবস্থিত গ্র্যান্ড ক্যানিয়ন পৃথিবীর দীর্ঘতম, সব থেকে লম্বা, দীর্ঘতম অর্থাৎ লম্বা গিরিখাত, এই সরি ক্যানিয়ন। আর 2 নম্বর হচ্ছে পেরু দেশের কলকা নদীর এল ক্যানন দ্য কলকা, এল ক্যানন দ্য কলকা, এটা হচ্ছে পৃথিবীর গভীরতম ক্যানিয়ন। তাহলে এই দুটো মনে রাখতে হবে। পৃথিবীর দীর্ঘতম ক্যানিয়ন হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন, যেটা কলোরাডো নদীর উপর অবস্থিত। আর গভীরতম হচ্ছে পেরু দেশের কলকা নদীতে অবস্থিত এল ক্যানন দা কলকা, এটা হচ্ছে গভীরতম। তাহলে এই দুটো মনে রাখবে। আচ্ছা, এবার এই যে গিরিখাত আর ক্যানিয়ন এই দুটো আলোচনা করলাম, এই গিরিখাত আর ক্যানিয়নের পার্থক্যটা তাহলে কি হলো? দেখো, গিরিখাত বৃষ্টি বহুল অঞ্চলে, যেখানে বৃষ্টি বেশি হয় সেই রকম অঞ্চলে দেখা যায়। আর ক্যানিয়ন কোথায় দেখা যাচ্ছে? ক্যানিয়ন দেখা যাচ্ছে যেখানে বৃষ্টিহীন অঞ্চল, শুষ্ক অঞ্চল, সেখানে দেখা যাচ্ছে। আর গিরিখাত, গিরিখাতের ক্ষেত্রে নিম্ন ক্ষয় এবং পার্শ্ব ক্ষয়, নিচের দিকের ক্ষয় এবং পাশের দিকের ক্ষয় দুটোই হচ্ছে। আর ক্যানিয়নের ক্ষেত্রে শুধুমাত্র নিচের দিকের ক্ষয় হচ্ছে। গিরিখাত কি আকৃতির হয়? ভি আকৃতির হয়। আর ক্যানিয়ন কি আকৃতির হয়? ক্যানিয়ন আই আকৃতির হয়। তাহলে এইগুলো পার্থক্য, পরীক্ষা অনেক সময় পার্থক্যটাও দিয়ে দেয়, গিরিখাত আর ক্যানিয়নের পার্থক্য, তাহলে তোমরা করতে পারবে। ওকে। আচ্ছা, এর পরবর্তী যে ভূমিরূপটা আছে সেটা হচ্ছে জলপ্রপাত। তো জলপ্রপাত কি? তো দেখো, তো ছবিতে তোমরা দেখতেই পাচ্ছ জলপ্রপাত, জল উপর থেকে নিচের দিকে ঝাঁপিয়ে পড়ছে, ছবিতে দেখতে পাচ্ছ। তো এটাই হচ্ছে জলপ্রপাতের ছবি। এবার এটা কিভাবে সৃষ্টি হয় সেটা চলো তোমাদের বলি।
আচ্ছা, তো দেখো এখানে এই অঞ্চলটার উপর দিয়ে এই নদীটা প্রবাহিত হচ্ছে। তো এখানে দু রকমের শিলা আছে, একটা হচ্ছে কঠিন শিলা, এটা হচ্ছে কঠিন শিলা, ঠিক আছে, এটা হচ্ছে কঠিন শিলা, আর এটা হচ্ছে নরম শিলা, নরম শিলা। আচ্ছা বলো তো, যে নদী এই অঞ্চলটার উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময়, কঠিন শিলা নরম শিলার উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় কোন শিলাটাকে বেশি ক্ষয় করবে? নরম শিলাটাকে ক্ষয় করবে, স্বাভাবিক ব্যাপার। তো নরম শিলাটা ক্ষয় পেতে পেতে কি হবে, ধীরে ধীরে এটা উচ্চতা ধীরে ধীরে কমতে থাকবে, ধীরে ধীরে এর উচ্চতা কমতে থাকবে, ক্ষয় পেতে 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 একদম নিচের দিকে এটা নেমে যাবে। এবার নদীটা তো আর উঠতে উঠতে যাবে না, নদীর জল তখন কি হবে, নদীর জল তখন এখান থেকে এইভাবে নিচের দিকে ঝাঁপিয়ে পড়বে, এইভাবে নিচের দিকে ঝাঁপিয়ে পড়বে, নদীর জল তখন এই নিচের দিকে ঝাঁপিয়ে পড়বে। তো এই যে উপর থেকে নিচে জল ঝাঁপিয়ে পড়ছে তা কি বলা হবে, জলপ্রপাত। বোঝা গেল? তাহলে কি হলো আরেকবার বলি। নদী কঠিন শিলা নরম শিলার কঠিন শিলা নরম শিলা পাশাপাশি অনুভূমিকভাবে অবস্থান করলে নদী নরম শিলাটাকে বেশি ক্ষয় করে, ফলে কঠিন শিলা নরম শিলার মধ্যে একটা ধাপের সৃষ্টি হয়, একটা ধাপ সৃষ্টি হয় এবং নদী ওপর থেকে নিচের দিকে ঝাঁপিয়ে পড়ে, একেই বলা হচ্ছে জলপ্রপাত। এবার উদাহরণগুলো একটু দেখো। আমাদের রাজ্যের কর্ণাটকের ভারাই নদীর ওপর কুঞ্চিকাল, ভারাই নদীর ওপর কুঞ্চিকাল ভারতের উচ্চতম জলপ্রপাত। তাহলে কর্ণাটকের ভারাই নদীর উপর কুঞ্চিকাল ভারতের উচ্চতম জলপ্রপাত। আর পৃথিবীর দেখো ভেনেজুয়েলার অ্যাঞ্জেল জলপ্রপাত, অ্যাঞ্জেল জলপ্রপাত। এখন দেখবো অনেকেই নামের সঙ্গে অ্যাঞ্জেল, দেখবো সোশ্যাল মিডিয়াতে অনেকেই অ্যাঞ্জেল, অ্যাঞ্জেল এক্স ওয়াই জেড এরকম নাম রাখে, অ্যাঞ্জেলের নামের আগে অ্যাঞ্জেলটা জুড়ে দেয়। তো সেই অ্যাঞ্জেল জলপ্রপাত ভেনেজুয়েলায় আছে, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত। তাহলে ভারতে কি, কর্ণাটকের ভারাই নদীর উপর কুঞ্চিকাল, আর পৃথিবীর উচ্চতম হচ্ছে ভেনেজুয়েলার অ্যাঞ্জেল জলপ্রপাত। তো উদাহরণ দুটো মনে রাখবে, ওকে। আচ্ছা, এবার এর সঙ্গে একটা জিনিস দেখো, এই জলপ্রপাত যদি ওপর থেকে নিচের দিকে খুব স্পিডে প্রবাহিত হয়, খুব গতিবেগে প্রবাহিত হয়, তাকে বলা হয় খরস্রোতা। খুব যদি ওপর থেকে নিচের দিকে ঝাঁপিয়ে পড়ে একদম খুব স্পিডে নিচের দিকে নামে, তাহলে তাকে বলা হবে খরস্রোতা। বোঝা গেছে? আচ্ছা, এবার এই জলপ্রপাতের সঙ্গে যুক্ত হচ্ছে প্রপাতকূপ। তো দেখো, যখন জলপ্রপাতের সময় জল উপর থেকে নিচের দিকে ঝাঁপিয়ে পড়ে, তখন নিচের দিকে যে শিলা সেটার মধ্যে একটা গর্তের সৃষ্টি হয়, একটা গর্তের সৃষ্টি হয়, সেই গর্তটাকে বলা হবে প্রপাতকূপ। বোঝা গেছে? আচ্ছা, পরবর্তী যে ভূমিরূপ তৈরি হয় ক্ষয়কার্যের মাধ্যমে, সেটা হচ্ছে আবদ্ধ বা শৃঙ্খলিত শৈলশিরা। তো দেখো, পার্বত্য অঞ্চলের মধ্যে দিয়ে যখন নদী প্রবাহিত হয়, তখন অনেক সময় পার্বত্য অঞ্চলে দুদিক থেকে পর্বত আড়াআড়ি ভাবে এসে মিলিত হয় এক জায়গায়, আড়াআড়ি ভাবে এসে মিলিত হয় এইভাবে, ঠিক ছবিতে যেমন দেখতে পাচ্ছ। এবার নদী প্রবাহিত হতে হতে সামনে যদি দেখে কঠিন কোনো শিলা রয়েছে, পর্বত রয়েছে, তাহলে কি হয়, নদী সেটাকে তো আর ভেঙে যেতে পারবে না, নদী তখন আঁকা বাঁকা পথে প্রবাহিত হয়, ঠিক আছে। এবার দূর থেকে দেখে মনে হয় যে দুটো পাহাড় আড়াআড়ি ভাবে এসে যেন এক জায়গায় মিশেছে, এবং নদীর যে প্রবাহ সেটাকে যেন সে বন্ধ করে দিয়েছে, আবদ্ধ করে দিয়েছে। এই যে বলছে আবদ্ধ, নদীর প্রবাহটাকে যেন সে আবদ্ধ করে দিয়েছে, আটকে দিয়েছে। এই যে রকম একটা ভূমিরূপ তৈরি হচ্ছে, এটাকেই বলা হচ্ছে আবদ্ধ বা শৃঙ্খলিত শৈলশিরা। আসলে কিন্তু নদীটাকে আবদ্ধ বা বন্ধ হয়ে যায়নি এখানে, নদীটা কিন্তু এঁকে বেঁকে ঠিকই যাচ্ছে, দেখে মনে হচ্ছে যেন নদীটা এখানে গিয়ে শেষ হয়ে গেছে। তাহলে এই রকম ভূমিরূপকে বলা হয় আবদ্ধ বা শৃঙ্খলিত শৈলশিরা। এটা কোথায় দেখা যায়? তিস্তা নদীর পার্বত্য অংশে এই ভূমিরূপটি দেখা যায়। পার্বত্য অঞ্চলে যে নদীগুলি প্রবাহিত হয় সেগুলোতে দেখা যায়। তো তিস্তা নদী পার্বত্য অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, তো সেখানে দেখা যায় এরকম শৃঙ্খলিত শৈলশিরা। বেশ, এবার আসবো পরবর্তী যে ভূমিরূপ। আচ্ছা, পরবর্তী ভূমিরূপ দেখো মন্থকূপ।
তো মন্থকূপ কি দেখো, নদী পার্বত্য প্রবাহে যখন প্রবাহিত হয়, এবার পার্বত্য অঞ্চলটা তো সমান নয়, এবড়ো খেবড়ো হয়, অমসৃণ হয়। তো সেই বন্ধুর বা অমসৃণ বা বন্ধুর তলদেশ, অমসৃণকে বলা হয় বন্ধুর, এবড়ো খেবড়ো, সেই অঞ্চলের উপর দিয়ে যখন প্রবাহিত হয়, নদী তখন পাক খেতে খেতে ঘুরতে ঘুরতে প্রবাহিত হয়, এবং তার সঙ্গে নুড়ি কাকর পাথর এগুলোও প্রবাহিত হয় পাক খেতে খেতে, এবং তার প্রভাব ফলে এই পাক খেতে খেতে নুড়ি পাথর এগুলোর ঘর্ষণের ফলে নদী উপত্যকার মধ্যে বা নদী খাতের মধ্যে এরকম অনেক গর্তের সৃষ্টি হয়, এরকম গর্তের সৃষ্টি হয়। এই গর্তগুলোকেই বলা হয় মন্থকূপ। বোঝা গেছে? যেমন উদাহরণ হচ্ছে ঘাটশিলার কাছে সুবর্ণরেখা নদীতে অনেক মন্থকূপ দেখা যায়, ঘাটশিলার কাছে সুবর্ণরেখা নদীতে অনেক মন্থকূপ দেখা যায়। ওকে, আচ্ছা, এবার আমরা জানবো নদীর মধ্য ও নিম্ন গতিতে, মধ্য ও নিম্ন গতিতে সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। সঞ্চয় কার্য, নদীর মধ্য প্রবাহ এবং নিম্ন প্রবাহ, মধ্য প্রবাহ অর্থাৎ পার্বত্য অঞ্চল থেকে যখন নেমে আসে মধ্য প্রবাহ, নিম্ন প্রবাহ অর্থাৎ একদম নদীর শেষ সীমানায় মোহনার কাছে, এইখানে নদীর সঞ্চয় কার্যের ফলে, নদী যেগুলো বয়ে নিয়ে আসে সেগুলো সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। ওকে, তো দেখো প্রথম যে ভূমিরূপটা সৃষ্টি হয় সেটা হচ্ছে পলল শঙ্কু বা পলল ব্যাজনী। কি দেখো, নদী ধরো পার্বত্য অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে আসছে, এবার নদী যেখানে সমভূমিতে এসে পড়ছে, নদী যেখানে সমভূমিতে এসে পড়ছে সেখানে নদীর গতিবেগ হঠাৎ কমে যাচ্ছে, অনেক স্পিড থেকে আস্তে আস্তে হঠাৎ কমে যাচ্ছে। এবার সেখানেই বয়ে আনা নুড়ি বালি পলি কাদা পাথর ইত্যাদি সে জমা করছে, নদী জমা করছে, এখানে এসে জমা হচ্ছে। তো জমা হওয়ার ফলে একটা শঙ্কু আকৃতির ভূমিরূপ তৈরি হচ্ছে, শঙ্কু আকৃতির মানে অনেকটা ত্রিভুজের মতো শঙ্কু আকৃতির ভূমিরূপ তৈরি হচ্ছে। দেখো শঙ্কু আকৃতির ভূমিরূপ তৈরি হচ্ছে। তো এই যে শঙ্কু আকৃতির এই যে ভূমিরূপ তৈরি হচ্ছে তাকেই বলা হচ্ছে পলল শঙ্কু। আর অনেকগুলো পলল শঙ্কু যখন পাশাপাশি থাকছে বা পাশাপাশি অবস্থান করছে, সেইটা দেখতে একটা হাত পাখার মতো তৈরি হচ্ছে। দেখো হাত পাখা হয় না, হাত পাখা দেখবে এরকম হয়, হাত পাখা দেখবে এরকম হয়, তো সেই হাত পাখার মতো দেখতে হচ্ছে। তো সেটাকে বলা হচ্ছে পলল ব্যাজনী। ব্যাজনী কথাটার অর্থই হচ্ছে হাত পাখা, হাত পাখা। পলল ব্যাজনী কথাটার অর্থই হচ্ছে হাত পাখা। তাহলে এই পার্বত্য অঞ্চল থেকে যেই নামছে মধ্যপ্রবাহে নদীর স্রোত কমে যাচ্ছে, এবং সেখানে যা কিছু বয়ে নিয়ে আসছে নুড়ি পলি বালি কাদা এগুলো সব জমা হচ্ছে, এবং শঙ্কু আকৃতি যে ভূমিরূপ তৈরি করছে তাকে বলা হচ্ছে পলল শঙ্কু। অনেকগুলো পলল শঙ্কু একসঙ্গে মিলিত হয়ে তৈরি করছে পলল ব্যাজনী। বোঝা গেল? উদাহরণটা দেখো, হিমালয়ের পাদদেশে, পাদদেশে মানে নিচের অংশে, হিমালয় পর্বতের একেবারে নিচের অংশে, নিচের অংশে তরাই অঞ্চলে অনেক পলল ব্যাজনী দেখা যায়। বোঝা গেল? তাহলে হিমালয়ের পাদদেশে বা তলদেশে তরাই অঞ্চলে অনেক পলল ব্যাজনী দেখা যায়। মনে রাখবো উদাহরণটা। ওকে, 2 নম্বর যে ভূমিরূপটা হচ্ছে সেটা হচ্ছে নদী বাঁক ও অশ্বক্ষুরাকৃতি হ্রদ। নদীর মধ্যপ্রবাহে এটা হয়। দেখো মধ্যপ্রবাহে নদীর যখন গতিবেগ কমে যায় তখন সমভূমিতে নদী সোজা পথে প্রবাহিত হতে পারে না, নদী অনেক এঁকে বেঁকে প্রবাহিত হয়, এঁকে বেঁকে প্রবাহিত হয়। তো এই যে নদী এঁকে বেঁকে প্রবাহিত হচ্ছে তাকে বলা হচ্ছে নদী বাঁক বা মিয়েন্ডার, একে বলা হয় মিয়েন্ডার, মিয়েন্ডার, মিয়েন্ডার বলা হয়, নদী বাঁক বা মিয়েন্ডার। এবার দেখো এই বাঁকটা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে। দেখো এইখান থেকে দেখো এই ছবিতে নদী বাঁকটা কতটা বেড়ে গেছে। এবার বাড়তে বাড়তে নদী বাঁকটা এমন সময় একটা সময় আসে যখন বাঁকতে বাঁকতে এই দুটো অংশ একসঙ্গে মিশে যায়, এই দুটো অংশ একসঙ্গে, এই বাঁকতে বাঁকতে এই দুটো অংশ একসঙ্গে মিশে যায়, ঠিক আছে, একসঙ্গে এই দুটো মিশে যায়। এবং নদীটা তখন আর এই বাঁকা পথে না গিয়ে নদীটা এইভাবে সোজা পথে যেতে লাগে, এইভাবে সোজা পথে যেতে লাগে, ঠিক আছে। এবং তখন এই বাঁকা অংশটা একটা হ্রদের মতো আলাদাভাবে অবস্থান করে, সেই হ্রদটাকেই বলা হয় অশ্বক্ষুরাকৃতির হ্রদ। বোঝা গেল? তাহলে কি হলো, নদীর এই বাঁকের অংশটা ধীরে ধীরে বাড়তে বাড়তে একটা সময় পর নদীটা সোজা পথে প্রবাহিত হতে লাগে, এবং বাঁকটা একটা ঘোড়ার খুরের মতো অবস্থান করে, তাকেই বলা হচ্ছে অশ্বক্ষুরাকৃতির হ্রদ। উদাহরণটা দেখো, গঙ্গা নদীর নিম্ন প্রবাহে অশ্বক্ষুরাকৃতি হ্রদ দেখা যায়। বোঝা গেল?
আচ্ছা, এরপর দেখো দুটো ভূমিরূপ আছে, প্লাবন ভূমি এবং স্বাভাবিক বাঁধ। তো দেখো কি হয়, নদীর একেবারে নিম্ন প্রবাহে নদীর স্রোত খুব কম আমরা জানি। এবার নদী যে তার সঙ্গে যে পলি বালি কাদা এগুলো বয়ে নিয়ে এসছে সেগুলো আর বয়ে নিয়ে যেতে পারে না, তখন নদী খাতের মধ্যে জমা করে। দেখো নদী খাতের মধ্যে জমা করেছে, দেখো এই নদী খাতটা আগে এতটা এতটা ছিল, তার জমা হয়ে দেখো এইটা জমা হয়েছে, নদী খাতটা জমা হয়েছে। দেখো এগুলো সব জমা হয়েছে, নদী খাতে জমা হয়েছে। এরপরে নদী খাতটা কি হচ্ছে, নদী খাতটা অগভীর হয়ে পড়েছে, নদীর যে জল ধরে মানে জল প্রবাহিত হওয়ার যে জায়গাটা সেটা কমে গেছে, ফলে নদীটা অগভীর হয়েছে। এবার এমনি ঠিক আছে, বর্ষাকালে যখন অতিরিক্ত বৃষ্টি হয়, বর্ষাকালে যখন অতিরিক্ত বৃষ্টি হয় তখন কি হয়, বর্ষাকালে যখন অতিরিক্ত বৃষ্টি হয় তখন কি হয়, নদীর জল পুরো ভর্তি হয়ে যায় এবং নদীর জল দুই তীরে ঝাঁপিয়ে পড়ে, নদীর জল তখন দুই তীরে ঝাঁপিয়ে পড়ে। এবার নদীর জল যখন ঝাঁপিয়ে পড়ছে, নদীর সঙ্গে পলি বালি কাদা এগুলো দুই তীরে জমা হচ্ছে, এগুলো দুই তীরে জমা হচ্ছে, এগুলো দেখো দুই তীরে জমা হচ্ছে, এগুলো দুই তীরে জমা হচ্ছে, পলি বালি কাদা এগুলো জমা হচ্ছে। এইবার এই যখন বন্যাটা যখন জল আবার কমে যাচ্ছে তখন এই পলি বালি কাদাগুলো কিন্তু নিচে থিতিয়ে পড়ছে এবং সেগুলো জমা হয়ে যাচ্ছে এবং একটা নতুন ভূমির তৈরি সৃষ্টি করছে, যাকে বলা হচ্ছে প্লাবন ভূমি। প্লাবন মানে বন্যা, বন্যার মাধ্যমে এই ভূমিটা সৃষ্টি হচ্ছে বলে একে বলা হচ্ছে প্লাবন ভূমি। বোঝা গেল? তাহলে কি হলো, নদী নিম্ন প্রবাহে নদীর স্রোত খুব কম হয়, সবকিছু যেটা যা বয়ে নিয়ে আসে সেগুলোকে নদী খাতের মধ্যে জমা করে। এর ফলে নদী খাতটা সংকীর্ণ হয়ে যায়, ছোট হয়ে যায় এবং অগভীর হয়ে পড়ে। এরপরে যখন বর্ষার সময় অতিরিক্ত বৃষ্টি হয় তখন দুই কুল ছাপিয়ে বন্যা হয়, বন্যার সঙ্গে পলি বালি কাদা দুই তীরে জমা হয়, নদীর দুই উপত্যকায় পাশে জমা হয় এবং পরবর্তীকালে জল কমে গেলে সেই পলি বালি কাদা জমা হতে হতে প্লাবন ভূমির সৃষ্টি করে। এইবার এই প্লাবন ভূমি প্রতি বছর জমা হতে হতে এই ভূমিটা উঁচু হতে হতে একটা সময় পর অনেকটা উঁচু হয়, এই দেখো অনেকটা উঁচু হয়েছে, উঁচু হয়ে একটা স্বাভাবিক বাঁধ তৈরি হয়, মানে প্রাকৃতিকভাবে একটা বাঁধ তৈরি হয়, উঁচু হয়ে হয়ে নদীর দুই তীরে একটা উঁচু জায়গা ভূমির তৈরি হয়, যেটা একটা বাঁধের মতো, সেই বাঁধটাকে বলা হচ্ছে স্বাভাবিক বাঁধ। তো এই প্লাবন ভূমি বহু বছর হতে হতে এরকম স্বাভাবিক বাঁধ সৃষ্টি হয়। বোঝা গেল? উদাহরণটা দেখো, মিশরের নীল নদের গতিপথে একাধিক স্বাভাবিক বাঁধ দেখা যায়। তো মিশরের নীল নদের গতিপথে একাধিক স্বাভাবিক বাঁধ দেখা যায়। ওকে, আচ্ছা এবার হচ্ছে একদম শেষ যে ভূমিরূপ সেটা হচ্ছে বদ্বীপ, সঞ্চয় কার্যের ফলে শেষ ভূমিরূপ বদ্বীপ। তো দেখো নদী একেবারে শেষ, নিম্ন প্রবাহের একেবারে শেষ সীমানা যেখানে মোহনার কাছে মিলিত হয়, সেখানে নদীর গতিবেগ খুবই কম, খুব ধীরে ধীরে প্রবাহিত হয় এবং নদীর ক্ষমতা একেবারেই কমে যায়। তাই নদী যা কিছু বয়ে নিয়ে এসছে সব মোহনার কাছে সঞ্চয় করে, নদী যেখানে সাগরের কাছে মিলিত হয়েছে সেখানে দেখো এই যে নদী আসছে সাগরের কাছে সব সঞ্চয় করে এবং সঞ্চয় করার ফলে নতুন নতুন বিভিন্ন ভূমির সৃষ্টি হয়, নতুন নতুন ভূমির সৃষ্টি হয়। এবার এইগুলো ভূমি বা দ্বীপের সৃষ্টি হয়। এবার এই দ্বীপগুলো দেখতে অনেকটা বাংলার মাত্রাহীন বয়ের মতো বা গ্রিক অক্ষর ডেল্টার মতো, ডেল্টাটাও এরকমই হয়, গ্রিক অক্ষর ডেল্টার মতো। তো এই যে বাংলার মাত্রাহীন ব বা গ্রিক অক্ষর ডেল্টার মতো এই যে ভূমিরূপগুলো তৈরি হচ্ছে এইগুলোকেই বলা হচ্ছে বদ্বীপ। ঠিক আছে, বোঝা গেল? তাহলে কি হলো, নদী একেবারে নিম্ন প্রবাহে মোহনার কাছে নদী সব পলি বালি কাদা ইত্যাদি মোহনার কাছে সঞ্চয় করে, এর ফলে নতুন নতুন ভূমির সৃষ্টি হয়, নতুন নতুন দ্বীপের সৃষ্টি হয়। এই দ্বীপগুলো অনেকটা বাংলার মাত্রাহীন ব বা গ্রিক অক্ষর ডেল্টার মতো দেখতে হয়, একেই বলা হচ্ছে বদ্বীপ। উদাহরণটা দেখে নাও, গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর বদ্বীপ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদীর বদ্বীপ হচ্ছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। বোঝা গেছে? আচ্ছা, তো এই ভিডিওতে এই পর্যন্তই থাকলো। এই ভিডিওতে আমরা নদীর ক্ষয়কার্য, বহির্জাত বিভিন্ন প্রক্রিয়ার কথা জানলাম এবং নদীর ক্ষয়কার্য এবং সঞ্চয় কার্যের মাধ্যমে সৃষ্ট বিভিন্ন ভূমিরূপের কথা আলোচনা করলাম। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো ভিডিওটা কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমাদের কমেন্টগুলো আমাদের অনেক মোটিভেট করে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং একটু উপকার হয় তো প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে
অল নোটিফিকেশন অন করে নিও। আর সেই সঙ্গে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করতেও ভুলো না, কারণ শেয়ার করলে ज्ञान बढ़े और इसके साथ प्यार भी शेयर करते रहिए। थैंक यू सो मच।